আজকের টপিক হচ্ছে আমাদের টিচিং সাপোর্ট সিস্টেম। তো টিচিং সাপোর্ট সিস্টেম বলতে আমরা সাধারণত মানে একদম সহজভাবে যদি বিষয়টাকে বলি, আমরা টিচিং এইডস এর নাম শুনেছি। আমরা অনেকেই আছি যারা বিএড করেছি বা এখন করছি, আমার জানা রয়েছে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিন্তু টিচিং এইডস বিষয়টা সম্পর্কে প্রত্যেকেই পরিচিত রয়েছি। অর্থাৎ বাংলাতে বললে আমরা যেটাকে আ শিক্ষণ সহায়ক উপকরণ বলে থাকি। তাই তো? এটাই তো বলে বাংলাতে? শিক্ষণ সহায়ক উপকরণ আমরা বলি। তাহলে এই টিচিং সাপোর্ট সিস্টেম এটাকে আমরা আবার ৩ টে ভাগে ভাগ করছি এবং আমরা টিচিং সাপোর্ট সিস্টেম বলতে গেলে আমাদের প্রথমত কোন টিচিং এইডস এর কথা মনে আসে? বলো তো একটু? কোনগুলোর কথা মানে বেশি মনে আসে? তোমার চার্ট, মডেল, চার্ট, মডেল, ছবি, হ্যাঁ, বা মানে মক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, হ্যাঁ, মক ডাস্টার, ব্ল্যাকবোর্ড, হ্যাঁ, অনেক ব্ল্যাকবোর্ড, রয়েছে। হ্যাঁ। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এগুলো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি জানি এবং এগুলোর ব্যবহার আমরা কেন করছি না করছি সেগুলো একটু আমরা জানবো। তবে আমাদের সিলেবাসে দেখবে ভাগ করা রয়েছে ট্র্যাডিশনাল, মডার্ন আর হচ্ছে আইসিটি বেসড। আমরা ৩ টে আলাদা আলাদা জানবো। ট্র্যাডিশনাল মানেই হচ্ছে যেগুলো গতানুগতিক ভাবে চলে আসছে। তাহলে গতানুগতিক ভাবে চলে আসছে মানে তার ব্যবহার এখনো নিশ্চয়ই রয়েছে। আমরা এখনো করছি। তাহলে কোনগুলো গতানুগতিক ভাবে চলে আসছে? বহুদিন ধরে ব্যবহার। কোনগুলো হতে পারে? বহুদিন ধরে চক করছি। ডাস্টার, অবশ্যই চক ডাস্টার তো আমরা বহুদিন ধরেই ব্যবহার করছি। এটা ট্র্যাডিশনাল এর মধ্যেই পড়বে। ঠিক আছে। আচ্ছা। তাহলে টিচিং এইডস এখানে আমরা বলছি। মডার্ন আমরা আস্তে আস্তে সবগুলোই জানবো। শুধু চক ডাস্টার ট্র্যাডিশনাল হিসাবে আমরা জানলাম। দেখো, প্রথমত টিচিং এইডস বলছে দ্য টিচিং লার্নিং প্রোগ্রামস হ্যাভ অলসো বিন এফেক্টেড বাই ইট। আমাদের যে শিক্ষণ আর আমাদের যে শিক্ষণের যে প্রক্রিয়া, এই টিচিং এইডস দ্বারা কিন্তু সেটা একটা ব্যাপকভাবে প্রভাবিত হয় এবং আমাদের পুরো টিচিং লার্নিং প্রসেস যেটা কিন্তু অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে থাকে এই টিচিং এইডস এর উপরে। কারণ আমরা একটা ক্লাসরুমের মধ্যে ডিফারেন্ট টাইপ অফ ইকুইপমেন্ট আমরা ব্যবহার করে থাকি। এখানে ইকুইপমেন্ট বলতে ওই টিচিং সাপোর্ট সিস্টেমের বা টিচিং এইডস গুলোর কথাই বলা হচ্ছে। তাহলে এগুলো আমরা কেন করি? দেখো, টিচিং এইডস তো সবসময় ব্যবহার করলেই হবে না। আর টিচিং এইডস ব্যবহার করার জন্য কিন্তু উপযুক্ত স্থান, সময়, বিষয় সমস্ত কিছুই লক্ষ্য রেখে আমাদেরকে টিচিং এইডস ব্যবহার কিন্তু করতে হয়। তাহলে প্রথম একটা পয়েন্ট রয়েছে নিড অফ টিচিং এইডস। আমাদের কি প্রয়োজনীয়তা আছে? তাহলে টিচিং এইডস এর প্রয়োজনীয়তা কি আছে? দেখো, প্রত্যেকেরই বলছে একটা টেন্ডেন্সি থাকে টু ফরগেট। অনেক কিছু ভুলে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো প্রপার ইউজ অফ টিচিং এইডস হেল্প টু রিটেন মোর কনসেপ্ট পার্মানেন্টলি। একটা টিচিং এইডস কি করছে আমাদের কোনো একটা কনসেপ্টকে অনেক দিন ধরে পার্মানেন্ট ভাবে আমাদের মেমোরিতে স্থায়ী করার জন্য একটা টিচিং এইডস কিন্তু খুব ভালোভাবে সাহায্য করে। এটা আমরা প্রত্যেকেই বলতেই পারি, তাই না? টিচিং এইডস দেখিয়ে পড়ালে বা তার প্রপার যদি আমরা ইউজ করি ক্লাসরুমে, তাহলে সেই বিষয়টা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে এবং তার সাথে বলছে স্টুডেন্ট ক্যান লার্ন বেটার হোয়েন দে আর মোটিভেটেড প্রপারলি থ্রু ডিফারেন্ট টিচিং এইডস। তারা কিন্তু মোটিভেটেডও হয়ে থাকে টিচিং এইডস দেখে, যখন পড়ানো হয় মোটিভেটেড হয়ে থাকে। এবং টিচিং এইডস এর দ্বারা ডেভেলপ হচ্ছে কি, দ্য প্রপার ইমেজ হোয়েন দ্য স্টুডেন্টস সি, হেয়ার, টেস্ট অ্যান্ড স্মেল প্রপারলি। তাহলে দেখো, শুধুমাত্র যে দেখছে তা নয়, দেখার সাথে সাথে শোনা, সেই বিষয়টা গ্রহণযোগ্য হওয়া, সমস্ত কিছুই কিন্তু টিচিং এইডস দ্বারাই ডেভেলপ হচ্ছে। এবং কনসেপচুয়াল থিঙ্কিং এর জন্য আমরা টিচিং এইডস গুলোকে কিন্তু ভালো করে ব্যবহার করতে পারি। টিচিং এইডস প্রোভাইড কমপ্লিট এক্সাম্পল ফর কনসেপচুয়াল থিঙ্কিং। যে বিষয়গুলো ভালো করে মনে রাখা যায়, কনসেপচুয়াল যে বিষয়, ঠিক আছে, খুব ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করার যে বিষয়, সেগুলোতে যদি আমরা টিচিং এইডস এর ব্যবহার করি তাহলে সেটা অনেকটাই বেশি সাহায্য করে। এবং টিচিং এইডস কি করছে বলছে ইন্টারেস্ট ফর দ্য স্টুডেন্ট, তাদের তার প্রতি টিচিং এইডস এর প্রতি তাদের যে ইন্টারেস্ট সেটাও কিন্তু ধীরে ধীরে গ্রো হচ্ছে। এবং টিচিং এইডস হেল্প করছে টু ইনক্রিজ ভোকাবুলারি অফ দ্য স্টুডেন্ট। অনেক ক্ষেত্রে টিচিং এইডস হিসাবে আমরা কি করি, আমরা চার্ট ইউজ করি এবং চার্টে তো অনেক কিছু লেখা থাকে, তাই তো? লেখা থাকে। এবার এই যে যে বিষয়গুলো লেখা থাকছে সেই লেখাগুলো দেখে বা এক্সাম্পল দেখে, উদাহরণগুলো দেখে বিভিন্ন ভোকাবুলারি বা বিভিন্ন সংখ্যা, যদি বাচ্চাদের ক্লাস হয় তাদের বিভিন্ন সংখ্যা, ভোকাবুলারি বলতে এখানে বিভিন্ন শব্দের কথা বোঝানো হয়েছে, এই বিষয়গুলো আমরা টিচিং এইডস দ্বারা ভালো করেই বুঝতে পারবো। এই সমস্ত কিছুই হচ্ছে আমাদের টিচিং এইডস এর ব্যবহারের কিছু প্রয়োজনীয়তা বা নিড অফ টিচিং এইডস।
এবং তার সাথে বলছে টিচিং এইডস প্রোভাইড ডাইরেক্ট এক্সপিরিয়েন্স টু দ্য স্টুডেন্ট। এটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স হচ্ছে, যখন ক্লাসরুমে আমরা পড়াচ্ছি, পড়ানোর সাথে সাথে টিচিং এইডস এর ব্যবহারে একটা মানে ডাইরেক্ট তাদের সাথে একটা সম্পর্ক, টিচিং এইডস এর সাথে সম্পর্ক স্থাপন তাদের হচ্ছে। এবং এই টিচিং এইডস কে আমরা আবার বিভিন্ন ভাগে ভাগ করছি। তাহলে এই ভাগগুলো এক্সাম্পল আমরা বলতেই পারবো। যাই হোক, এক্সাম্পল গুলো আমরা ধীরে ধীরে নিচের দিকে দেখবো কি কি আছে। প্রথমত আমরা ভিজুয়াল এইডস দেখি, অডিও এইডস দেখি এবং অডিও ভিজুয়াল, এই তিন ধরনের কিন্তু আমরা দেখে থাকি। তো এই তিন ধরনের ছাড়া আরো আছে, সেটা আমি পরে বলছি। মানে বর্তমানে ভিজুয়াল, অডিও বা অডিও ভিজুয়াল এগুলো ছাড়াও আরো এক ধরনের এইডস কিন্তু ব্যবহার করি, তো সেটা খুব ইন্টারেস্টিং, সেটা আরো বেশি গ্রহণযোগ্য, সেটা আমি পরবর্তীতে বলছি। তো ভিডিও এইডস এর মধ্যে আমরা আগে সহজে এক্সাম্পল গুলো জানবো। ভিডিও এইডস এর মধ্যে আমরা কোনগুলো, ভিডিও মানে ভিজুয়াল কোনগুলো, যেগুলো আমরা চোখে দেখতে পাচ্ছি। অনেক এরকম আমাদের এইডস রয়েছে, মানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই সেগুলোই ভিজুয়াল। অ্যাকচুয়াল কোনো অবজেক্ট, কোনো মডেল, পিকচার, চার্ট, ম্যাপ, ফ্ল্যাশ কার্ড, ফ্ল্যানেল বোর্ড, বুলেটিন বোর্ড, চক বোর্ড, ওভারহেড প্রজেক্টর, যা যা দেখতে পাচ্ছি সবটাই, মানে চোখে যা যা দেখতে পাচ্ছি সবটাই হচ্ছে ভিজুয়াল এইডস। বা যেগুলো আমরা শুধুমাত্র চোখে দেখেই কোনো জিনিস সেগুলোতে লেখা আছে সেগুলো দেখেই আমরা কোনো কিছু শিখতে পারছি, সেগুলো সমস্তটাই ভিজুয়াল এইডস এর মধ্যে পড়বে। মানে এগুলোতে আমরা শুধুমাত্র চোখে দেখার মাধ্যমেই আমাদের বিষয়গুলো আয়ত্ত হয়ে যাচ্ছে। কিন্তু যখনই অডিওর কথাতে আসবো, অডিও মানেই হচ্ছে কোনো স্পিকার হতে পারে, রেডিও হতে পারে, টেপ রেকর্ডার, গ্রামোফোন, মানে যেগুলোতে ভিডিও আসবে না বা চোখে দেখতে পাবো না, কিন্তু শব্দ শুনে আমরা সেটা বুঝতে পারবো, সেগুলোকে আমরা বলছি অডিও এইডস। এগুলোকে অনেক সময় হেয়ারিং এইডসও আমরা বলতে পারি। ঠিক আছে, মানে সেন্স অফ হেয়ারিং এগুলোই হচ্ছে কল্ড অডিও এইডস। তো হেয়ারিং এইডসও বলা যেতে পারে। আর সবশেষে আসে অডিও ভিজুয়াল এইডস। তো অডিও ভিজুয়াল এইডস তো আমরা বলতেই পারবো কোনগুলো, যেগুলো আমরা চোখেও দেখতে পাচ্ছি আবার কানেও শুনতে পাচ্ছি, মানে অডিও ভিডিও দুটোই অডিও ভিজুয়াল। সব থেকে ভালো উদাহরণ হচ্ছে টিভি। টিভিতে আমাদের কি হয়, আমরা সাউন্ডও শুনতে পাচ্ছি, আমরা ছবিও দেখতে পাচ্ছি। ফিল্ম প্রজেক্টর, এটার সাহায্যে আমরা অডিও ভিজুয়াল দুটোই হয়ে যাচ্ছে একসাথে। তাহলে এগুলোই হচ্ছে আমাদের বিভিন্ন রকম এডস এর এক্সাম্পল, ভিজুয়াল বা ভিডিও এডসও বলতে পারি, অডিও এডস এবং অডিও ভিজুয়াল। এইবার এই তিনটে ছাড়া আরো এক ধরনের এডস হয় যেটা এখানে লেখা নেই, আমি একটু আলোচনা করব। বা তোমাদের কি কোনো মাথায় আসছে যে এগুলো ছাড়া আবার কি এডস হতে পারে, জানা আছে? এগুলো ছাড়া আর কি ধরনের টিচিং এডস হতে পারে, বলতে পারবে কেউ? মানে আমি এক্সাম্পল বলতে বলিনি, আমি মানে মেন পার্টটা বলতে বলেছি, ভিজুয়াল, অডিও আর অডিও ভিজুয়াল বাদ দিয়ে আর কি কোনো এডস হতে পারে খুব ইন্টারেস্টিং, যেটা আরো বেশি গ্রহণযোগ্য, পারবে কেউ বলতে? মনে নেই স্যার, এখন মনে পড়ছে না। আচ্ছা, একটা এডস লিখে রাখতে পারো, খুব ইন্টারেস্টিং এটা, আমি এক্সাম্পলও পরে বলবো। অ্যাক্টিভিটি এডস, অ্যাক্টিভিটি এডস, এটা সব বইয়েও কিন্তু এটা এটা পাবে না, আমি বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি এডস, আচ্ছা অ্যাক্টিভিটি মানে তো আমরা প্রত্যেকেই জানি, কোনো কিছু কাজের মাধ্যমে যখন আমরা শিখছি বা কোনো কিছু কাউকে দেখাচ্ছি করে, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি। তাহলে আমরা ক্লাসরুমে অ্যাক্টিভিটি এডস আমরা করতে পারি। এর এক্সাম্পল হিসাবে আমরা কি লিখতে পারি বা বলতে পারি? আমি কয়েকদিন আগেই তোমাদের এটা পড়িয়েছিলাম, মনে পড়ছে? রোল প্লেয়িং, মনে পড়ছে? রোল প্লেয়িং হ্যাঁ স্যার। কি ছিল, এটা রোল প্লেয়িং বলো তো, রোল প্লেয়িংটা কি ছিল বলো দেখি। রোল প্লেয়িং কি ছিল ক্লাসরুমে যেটা হয়ে থাকে? আমি বলেছিলাম হিস্ট্রি বা লিটারেচার এই সাবজেক্ট গুলোতে খুব রোল প্লেয়িং হয়ে থাকে। কিরকম? সেটা ডেমনস্ট্রেশন, মানে কোনো কিছু করে দেখানো, হ্যাঁ, যেটা আমি বলবো সেটাকে আমি করে বলছি। করে তো দেখানো অবশ্যই ডেমনস্ট্রেশন, কিন্তু রোল প্লেইংটা হচ্ছে আমরা নাটকের বিভিন্ন কি থাকে, ক্যারেক্টার থাকে, ও সেই হ্যাঁ ক্যারেক্টার, হ্যাঁ, ওই হ্যাঁ একটা হ্যাঁ, সেই প্লে ক্যারেক্টারটাকে প্লে প্লে করা, করেছিলাম। সেই ক্যারেক্টারটাকে প্লে করা। তাহলে দেখো, আমি যখন ইতিহাসের কোনো গল্প পড়াচ্ছি, সরি, ইতিহাসের কোনো একটা টপিক পড়াচ্ছি, বা কোনো একটা নাটক, তার সম্পর্কে আমি ছাত্রছাত্রীদের নাটকের যে ক্যারেক্টার তাদের গুরুত্ব বা তাদের সংলাপগুলো বলার চেষ্টা করছি,
তো সেটা নিজে না করে, টিচার নিজে না করে কয়েকজন ক্যারেক্টার মানে কয়েকজন স্টুডেন্টকে ডেকে নিয়ে সেটা যদি ছাত্রছাত্রীদের সামনে প্রেজেন্ট করে, সেটাকে আমরা অ্যাক্টিভিটি এইডস বলতে পারবো না? বলা যাবে তো? বলা যাবে, কারণ এটা তো কেউ রোল প্লে করছে, তার মাধ্যমে তারা শিখছে। এতে কি হবে? এতে কিন্তু সেই বিষয়টার প্রতি ছাত্রছাত্রীরা আরো বেশি ইন্টারেস্টেড হবে, আরো ভালো করে বিষয়টা তাদের বোধগম্য হবে। এই জন্য অ্যাক্টিভিটি এইডস এর গুরুত্ব বর্তমানে ক্লাসরুমে কিন্তু অনেকটাই বেশি। এর সাথে সাথে আরেকটা আমি এখানে অ্যাড করতে পারি, এটা খুব কম করা হয়, কিন্তু যদি করা যেতে পারে তাহলে এর থেকে ভালো কিছু আর হয় না। সেটা হচ্ছে ট্যুর। এক্সকারশন আমরা বলি না, এক্সকারশনে নিয়ে যাওয়া, ঘুরতে ঘুরতে নিয়ে যায়। যদিও বর্তমানে আহ, দেখবে বাংলাতে বললে শিক্ষামূলক ভ্রমণ আমরা বলে থাকি। তবে শিক্ষামূলক ভ্রমণে শুধুমাত্র ওই কয়েকটা জায়গা ঘোরা বা কিছু, এটুকুই কিন্তু বোঝায় না, এর উদ্দেশ্য কিন্তু অনেক বড়। শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্য অনেক বড়, কিন্তু বেশিরভাগ জায়গাতেই আমাদের স্কুলের বা কলেজে বা ইউনিভার্সিটি লেভেলের যখন নিয়ে যায়, তখন হয়তো শুধু বিষয়টা ঘোরাই হয়, কিন্তু ঘোরার সাথে সাথে সেখানকার মানে প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করার সাথে সেখানকার লোকাল মানুষজন কিরকম, তাদের জীবিকা পেশা কিরকম, তাদের লাইফস্টাইল কিরকম, এই অনেক কিছুই কিন্তু এই ট্যুরের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি। এটাকেও কিন্তু আমরা অ্যাক্টিভিটি এইডস বলতে পারি। তাহলে এটা কিন্তু ক্লাসরুমের বাইরে হচ্ছে, তাই না? এই যে ট্যুর, এটা পুরোপুরি ক্লাসরুমের বাইরে হচ্ছে। রোল প্লেইং এটা আমাদের ক্লাসরুমের মধ্যেই হতে পারে। এবং আরেকটা, আমাদের প্রত্যেকটা স্কুলে বা কলেজে বা ইউনিভার্সিটিতে সায়েন্স রিলেটেড কি থাকে, বিভিন্ন ল্যাব থাকে, থাকে তো। তো ল্যাবে গিয়েও দেখবে ছাত্রছাত্রীরা বিভিন্ন জিনিস হাতে কলমে সেই বিষয়গুলো কাজ করে নিজেরা দেখতে পারে। এবং ল্যাবের যে ইকুইপমেন্ট গুলো থাকে, ওগুলোও কিন্তু বিভিন্ন ধরনের এইডস, টিচিং এইডস। ধরো জিওগ্রাফি ল্যাবে কি থাকতে পারে, ম্যাপ থাকতে পারে, বা বিভিন্ন রক মিনারেলস থাকে, আমাদের রক থাকে, বিভিন্ন পাথর থাকে, গ্রানাইট, ব্যাসল্ট, কোয়ার্জ, স্লেট, এই ধরনের বিভিন্ন কি থাকে, পাথর থাকে। তাহলে এগুলো থেকেও এগুলোও কিন্তু প্রত্যেকটা কি হবে, এগুলো টিচিং এইডস এর মধ্যে পড়বে। তাহলে এগুলো নিজেরা ছাত্রছাত্রীরা নিজেরা হাতে কলমে দেখে, হাতে নেড়ে সেই বিষয়টাকে প্রত্যক্ষণ করে বিষয়টা সম্পর্কে আরো ডিটেলস জ্ঞান অর্জন করতে পারছে। এই জন্য এগুলোকে আমরা অ্যাক্টিভিটি এইডস বলছি। তাহলে একটু এটা মাথায় রাখবে যে অ্যাক্টিভিটি এইডস কি, এর গুরুত্ব কিন্তু শুধু ক্লাসরুমে নয়, ক্লাসরুমের বাইরেও হতে পারে। তো এটা জানা ছিল অ্যাক্টিভিটি এইডস বা এই এক্সাম্পল গুলো? জানা ছিল? বলো। না স্যার, এটা জানতাম না। ঠিক আছে, তো এটা জেনে রাখো, অ্যাক্টিভিটি এইডস কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। মানে আমাদের অডিও ভিজুয়ালের মধ্যে টেলিভিশন তো রয়েছেই, সব থেকে গুরুত্বপূর্ণ। এবং বর্তমানে যদি আমরা বলি তাহলে কম্পিউটার বলতে পারবো, তাই তো? তো অনেক রকম কিছু রয়েছে। আচ্ছা, এবার যদি আমি সংক্ষেপে ইম্পর্টেন্স বলি, আমরা তো নিডস অফ টিচিং এইডস তো একটু আগেই প্রথমে পড়লাম। এর গুরুত্ব কি, গুরুত্বগুলো তো বোঝাই যাচ্ছে। মোটিভেশন, কোনো কিছু ক্ল্যারিফিকেশন আমি করব, বা কোনো কিছু যদি আমি ইনক্রিজ দা ভোকাবুলারি, কারো স্টুডেন্টের ভোকাবুলারি যদি বাড়াতে চাই, এবং তার সাথে সাথে কি হয়, সময়টা অনেক সাশ্রয়ী হয়। হবে তো টিচিং এইডস দেখিয়ে যদি আমি পড়াই। আমি যদি মৌখিক কিছু না বলে একজন লার্নারকে যদি আমি কম্পিউটার বা ইউটিউবে যদি কোনো ভিডিও দেখিয়ে আমি পড়াই, তাহলে সেটা কি হবে, অনেকটাই বেশি আমার কাছে সময় সাপেক্ষতা আর হচ্ছে না, অনেকটা আমার টাইম সেভ হচ্ছে, টাইম কনজিউম হয়ে যাচ্ছে। এবং ক্লাসরুম কি হয়, ক্লাসরুমে যারা লার্নার রয়েছে তারা কিন্তু অনেকটাই বেশি অ্যাক্টিভ হয়ে যায়। কারণ টিচার এখানে শুধু যে বক্তৃতা দিচ্ছেন তা নয়, বক্তৃতা দেওয়ার সাথে সাথে তিনি কিছু দেখিয়ে বিষয়টাকে প্রেজেন্ট করছেন। এতে লার্নারদের যে মনোযোগ, যে অ্যাক্টিভনেস, এটা কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। এবং অ্যাভয়েডস ডালনেস, একঘেয়েমি, সে একঘেয়েমি অনেকটাই কেটে যাচ্ছে আমাদের। আমরা ওই ক্লাসরুমে একই ধরনের লেকচার, একই ধরনের জিনিস প্রত্যেকদিন না হয়ে, একদিন যদি টিচার মনে করেন যে আজকে পুরো ভূগোলের বিষয়টা হয়তো ম্যাপের মাধ্যমে তিনি বোঝাবেন, ঠিক আছে, তাহলে ম্যাপ আনবেন। আবার যদি ভাবেন যে ম্যাপটাকেই ব্ল্যাকবোর্ডে এঁকে নিয়ে তিনি বোঝাবেন, তাহলে ব্ল্যাকবোর্ডটাও ইউজ করা হলো, তাহলে তার মানে একটা টিচিং এইডস ইউজ করা হলো। আবার যদি মনে করেন যে না, আজকে কিছু বাচ্চাদের কোনো ক্লাসে কালারফুল কোনো পিকচার দেখিয়ে পড়াবেন, তাহলে ওটাও কিন্তু একটা ছাত্রছাত্রীদের কাছে নতুন অভিজ্ঞতা হলো। সেই জন্যই ডালনেস কাটানোর জন্য বা একঘেয়েমি কাটানোর জন্য টিচিং এইডস গুলোর একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এবং আমাদের ডাইরেক্ট একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা একটু আগেই বললাম,
টিচিং এডস প্রোভাইড ডাইরেক্ট এক্সপিরিয়েন্স টু দ্য স্টুডেন্ট। তাহলে একটা ডাইরেক্ট এক্সপিরিয়েন্স বা সংযোগ হচ্ছে। এগুলোই হচ্ছে আমাদের টিচিং এডস এর কি কিছু ইম্পর্টেন্স বা গুরুত্ব। যেরকম প্রয়োজনীয়তা রয়েছে সেরকম গুরুত্ব রয়েছে। দেখো প্রয়োজনীয়তা, গুরুত্ব এগুলো না কম বেশি দেখবো একই রকম, শব্দগুলো একই রকমই আছে, তাই না? এগুলো বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয়। এবার এই টিচিং এডস কে আমরা কি বলছিলাম? আমরা টিচিং সাপোর্ট সিস্টেমও বলছিলাম, একই জিনিস কিন্তু। অ্যাকচুয়ালি টিচিং সাপোর্ট সিস্টেমে দেখো একটা খুব শব্দ ব্যবহার করা আছে, খুব সুন্দর, হাউ টু টিচ। এবার হাউ টু টিচ এর অর্থ কিন্তু বিভিন্ন জনের কাছে বিভিন্ন রকম। কোনো টিচার মনে করতে পারেন যে আমি লেকচার মেথডে খুব ভালো পড়াতে পারবো, কোনো টিচার মনে করতে পারেন যে না আমি ছাত্রছাত্রীদের ডেমনস্ট্রেশন পদ্ধতির মাধ্যমে পড়াবো, আবার কোনো টিচার মনে করলেন যে না আমি টিচিং এইডস দেখিয়ে আমি পড়াবো। তাহলে বিভিন্ন টিচারের কাছে হাউ টু টিচ এই শব্দটা মানে কিভাবে তিনি টিচ করবেন মানে পড়াবেন, এই পড়ানোর জন্য তিনি কিন্তু বিভিন্ন টিচিং সাপোর্ট সিস্টেম বা টিচিং এইডস গুলোকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করবেন। এইটাই হচ্ছে আমাদের টিচিং সাপোর্ট সিস্টেম। আমাদের সিলেবাস যে ছিল, সিলেবাসে দেখবে এটাই কিন্তু লেখা ছিল, তাই না? টিচিং সাপোর্ট সিস্টেম, আমাদের কিন্তু কোথাও টিচিং এইডস কথাটা লেখা নেই, কিন্তু একই জিনিস। টিচিং সাপোর্ট সিস্টেম মানেই হচ্ছে আমরা টিচিং এইডস গুলোর কথাই বলছি, ঠিক আছে? তাহলে এই একটা পার্ট আছে টিচিং সাপোর্ট সিস্টেম সম্পর্কে লেখা, একই জিনিস আছে, আমি আর আলাদা করে বললাম না। এইবার আমি একটু চলে আসব, আমাদের আলাদা করেছিল কি ট্র্যাডিশনাল, মডার্ন এবং আইসিটি বেসড। তাহলে ট্র্যাডিশনাল তো নিজেরাই বললেই কোনগুলো ট্র্যাডিশনাল হবে। এবার ট্র্যাডিশনাল আমরা যেটাকে অনেক ক্ষেত্রে এড়িয়ে যাই, কিন্তু সেটা সব থেকে, আমি অন্তত পক্ষে মনে করি সব থেকে বড় একটা টিচিং এইডস একজন ছাত্রছাত্রীর বা যে কোনো শিক্ষকের কাছেও এমন একটা টিচিং এইডস যেটা একটা বড় সম্পদ। কি বলতো? চক, ব্ল্যাকবোর্ড, ডাস্টার ছাড়াও খুব একটা বড় সম্পদ কি হতে পারে? আমি কার কথা বলছি বলতো? মাথায় আসছে কিছু? এখানে লেখাও আছে, এই যে পয়েন্ট গুলো আছে 1 থেকে 7 পয়েন্ট, এখানে লেখাও আছে জায়গায়। হুম, টেক্সট বুক। একটা টেক্সট বুক যে কোনো শিক্ষক বা যে কোনো লার্নার ছাত্রের কাছে একটা বড় টিচিং এইডস হতে পারে না? পারে কিনা বলো তো? হ্যাঁ। আর এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইগনোর করি। আমরা কিন্তু টেক্সট বুককে কখনোই, মানে আমাদের মাথাতে কিন্তু আসে না যেটাকে আমরা টিচিং এইডস হয়তো বলবো। আমাদের মাথাতে বেশিরভাগ ক্ষেত্রে ওই চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড থেকে আরম্ভ করে ওই ম্যাপ, গ্লোব বা বিভিন্ন সায়েন্স ল্যাবের ইকুইপমেন্ট গুলো, ঠিক আছে? এইগুলোই কিন্তু আমাদের সবসময় মাথায় ঘোরে, বা গ্রাফ, এইগুলোই মাথায় সবসময় ঘোরে। কিন্তু টেক্সট বুক কিন্তু একটা বড় টিচিং এইডস, এবং এটা কিন্তু ট্র্যাডিশনাল। দেখো ট্র্যাডিশনাল আমরা জানছি তো, ট্র্যাডিশনালের মধ্যেই কিন্তু টেক্সট বুকটা পড়বে। তাহলে এটা কিন্তু একটু মাথায় রাখবে, বাকি তোমরা প্রত্যেকেই জানো। এবং টিচিং এইডস এর ক্ষেত্রে টেক্সট বুকের একটা বড় গুরুত্ব অবশ্যই রয়েছে। এবার এর সাথে সাথে যদি আমরা চলে আসি একটু, মডার্ন টিচিং এইডস কোনগুলো হতে পারে, আধুনিক কোনগুলো? দেখো আমাদের সিলেবাসে দুটো ভাগ করা রয়েছে না, একটা হচ্ছে মডার্ন, একটা হচ্ছে আইসিটি বেসড। আমরা মডার্ন গুলোকে আইসিটি বেসড কিন্তু বলতে পারি, মানে মডার্ন আর আইসিটি বেসড এর মধ্যে বিশেষ কিন্তু খুব একটা পার্থক্য নেই। দেখো আধুনিক যেগুলো, আধুনিক গুলো তো অবশ্যই প্রযুক্তি নির্ভর বা টেকনোলজি নির্ভর হবে, হবে তো, মানে আইসিটি কে নির্ভর করেই তো আমাদের মডার্ন গুলো তৈরি হয়েছে। তাহলে মডার্ন টিচিং এইডস, বা আমরা এখন স্মার্ট ক্লাসরুমের কনসেপ্ট আমরা অনেকেই জানি। স্মার্ট ক্লাসরুম, একটা স্মার্ট ক্লাসরুমে কি থাকবে? অবশ্যই প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তিকে নির্ভর করে আমরা বিভিন্ন ইকুইপমেন্ট গুলো স্মার্ট ক্লাসরুমের মধ্যে রাখি। আমরা তার মধ্যে প্রজেক্টর রাখতে পারি, আমরা স্মার্ট বোর্ড রাখতে পারি, আমরা কোনো কম্পিউটার, ল্যাপটপ থেকে আরম্ভ করে আমরা হোয়াইট বোর্ড থেকে শুরু করে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা এই মডার্ন টিচিং মেথড বা মডার্ন টিচিং এইডস এর মধ্যে বলতে পারি। কিন্তু যেগুলো শুধুমাত্র আইসিটি এনেবেল লার্নিং টেকনিকের জন্য আমরা ব্যবহার করছি, সেগুলো হচ্ছে কম্পিউটার, প্রজেক্টর, ওভারহেড প্রজেক্টর বলি, ভিডিও, বিভিন্ন ডকুমেন্টারি, এগুলোকেই কিন্তু আমরা আইসিটি, মানে যেখানে কারেন্ট লাগছে, যেখানে আমরা যেগুলো কিন্তু বেশিরভাগটাই অডিও ভিজুয়াল হচ্ছে। মানে আইসিটি বেসড গুলো দেখবে, আইসিটি বেসড এর যদি এক্সাম্পল গুলো তোমাদের মাথায় আসে,
যেমন কম্পিউটার, ল্যাপটপ থেকে আরম্ভ করে আর যা যা রয়েছে সবগুলোই কিন্তু আমাদের আইসিটি বেসড এর মধ্যেই পড়বে। এইগুলো আমাদের প্রত্যেকটাই হচ্ছে মডার্ন বা আইসিটি বেসড, মানে আলাদা করে আইসিটি বেসড গুলোকে আইডেন্টিফাই যদি আমি নাও করি, তাহলে মডার্ন গুলোকে আইসিটি বেসড আমরা বলতে পারি। আচ্ছা, এখানে আমার আরেকটা কথা বলার আছে, যেটা আমার এই মুহূর্তে মাথায় আসলো। আমরা এখন অনলাইনে বিভিন্ন ই বুকস পাই, এটা জানা আছে তো? ই বুকস, অনলাইনের মাধ্যমে আমরা হ্যাঁ, বিভিন্ন হ্যাঁ। রকম বই পড়তে পারি। এটাও কিন্তু আইসিটি বেসড টিচিং এইডস এর মধ্যেই পড়বে। আমরা যদি টেক্সট বুককে ট্র্যাডিশনাল টিচিং এইডস বলতে পারি, তাহলে ই বুকস গুলোকে, আমরা যে অনলাইনে বই পড়ছি বিভিন্ন রকম, তাহলে ওগুলোকে আইসিটি বেসড টিচিং এইডস বলা যাবে না? যাবে তো নাকি? বলা যাবে অবশ্যই। আবার পাওয়ার পয়েন্টে যে আমরা স্লাইড ইউজ করি, পাওয়ার পয়েন্টে আমরা যখন কোনো কিছু প্রেজেন্টেশনের জন্য স্লাইড ইউজ করি, তাহলে ওটাও কি মডার্ন বা আইসিটি বেসড এর মধ্যেই পড়বে। আবার আমাদের অনেকের ফোনেই অনলাইনে ওই ডিকশনারির বিভিন্ন অ্যাপ থাকে না? আছে না আমাদের অনেকের ফোনেই থাকে? ওটাও কিন্তু আমাদের কি আইসিটি বেসড টিচিং এইডস এর মধ্যেই পড়বে। দেখো, এমনি যদি বাড়িতে মোটা ডিকশনারি থাকে, তাহলে তো ওটা তো আর আইসিটি বেসড বলতে পারবো না, কারণ ওটা তো মানে হার্ড কপি টাইপের হলো। আর আমাদের অনলাইনেও আমরা কি করি, আমাদের বিভিন্ন অ্যাপ থাকে যেগুলো ডিকশনারির, আমরা ওই ইংলিশ টু বেঙ্গলি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজও হতে পারে, আমরা ট্রান্সলেটর হিসাবে আমরা কাজ করি। তাহলে ওগুলোও কিন্তু আইসিটি বেসড বা মডার্ন টিচিং এইডস এর মধ্যে পড়বে। মানে শুধুমাত্র আইসিটি বেসড এর মধ্যে মাথায় রাখবে না যে কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, এগুলোই যে শুধু আছে, বা পাওয়ার পয়েন্ট স্লাইড আছে এগুলোই যে, বা প্রজেক্টর আছে এগুলোই দেখবে মাথায় ঘুরবে বেশি। যেরকম ট্র্যাডিশনালে কি বললাম, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ডটাই বেশি মাথায় ঘুরবে, সেরকম আইসিটি বা মডার্নের মধ্যে ওই কম্পিউটার, ল্যাপটপ বা স্লাইডটাই বেশি মাথায় ঘুরবে। তাছাড়াও যে ই বুকস আছে, স্লাইড আছে, তার সাথে ধরো বলতে পারি, আচ্ছা, সিডি ডিভিডি, এটাকেও যদি আমরা ইউজ করি, সিডি বা ডিভিডি, এগুলো তো আমরা অনেক সময় এডুকেশনাল পারপাসে আমরা ইউজ করে থাকি, এগুলোও কিন্তু আইসিটি বেসড টিচিং এইডস এর মধ্যেই পড়বে। তো অনলাইন ডিকশনারিটা এখানে আর লিখলাম না, ওটাও মনে রাখবে, ঠিক আছে? আবার আমরা ধরো ডাইরেক্ট ক্লাসরুমের মধ্যে হয়তো গুগলে গুগল ওপেন করে কোনো কিছু ডাইরেক্ট আমি বের করে ছাত্রছাত্রীদের কোনো একটা হয়তো ছবি দেখাচ্ছি, তাহলে সেটাও কিন্তু আইসিটি কে ব্যবহার করে হলো, মানে সেটাও একটা টিচিং এইডস এর মধ্যেই পড়বে। তাহলে এই কনসেপ্ট গুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবং এই আইসিটি বেসড বা মডার্ন টিচিং এইডস গুলো পুরোপুরি হচ্ছে লার্নার সেন্টারেড টেকনিক, ঠিক আছে? পুরোপুরি হচ্ছে লার্নার সেন্টার, এগুলো হচ্ছে সুবিধা। এবং এটা কি হচ্ছে, কভার্ড ইন লেসার টাইম, মানে একটা সিলেবাস শেষ করা বা কোনো একটা টপিক বোঝানোর জন্য অনেকটা সময় কম লেগে যাচ্ছে, অনেকটা সময় আমাদের কম লাগছে, অনেকটা হেল্প হচ্ছে, তো অনেক সাহায্য হচ্ছে আমাদের এই ধরনের ভিডিওর মাধ্যমে কোনো কিছু দেখাচ্ছি। ধরো আমি দেখবে অনেক ক্ষেত্রেই মানে এখানে আমি এই নোটটাকে আমি আরো সুন্দর করে বেটার ওয়েতে যদি দিতাম, তাহলে হয়তো বিভিন্ন চার্ট করে আমি অডিও, ভিডিও, ভিজুয়াল বা অডিও এডস, ভিডিও এডস, এগুলো হয়তো একটা চার্ট করে, অনেক ক্ষেত্রেই দেখবে আমি অনেক নোটস এর মধ্যে ছবি ইউজ করি, তো এর আগের ক্লাসগুলোতেও তোমরা দেখেছো যে সুন্দর সুন্দর ছবি ইউজ করে আমি জিনিসগুলোকে, নোটস গুলোকে প্রেজেন্ট করি, মানে ছবিটা দেখলেই তোমাদের মাথাতে চলে আসবে। যেমন আগের দিন ব্লেন্ডেড আর হাইব্রিড লার্নিংটা পড়িয়েছিলাম, সেখানে অনেক কটা আমি ছবি ইউজ করেছিলাম। এগুলো দেখলেই না আমাদের মনে চলে আসবে, এগুলোই কিন্তু অ্যাকচুয়ালি টিচিং এইডস এর মধ্যেই পড়ছে, আইসিটি বেসড টিচিং এইডস এর মধ্যেই বিষয়গুলো পড়ছে। তাহলে এর অনেক আমাদের সুবিধা রয়েছে। আবার আমরা দেখো সুবিধা যেগুলো রয়েছে এর মধ্যে আমরা কয়েকটা অলরেডি আগের দিন ক্লাসেও জেনেছি। এই যে, যেমন এই যে মক্স, এই মক্সটাকেও আমরা আইসিটি বেসড টিচিং এইডস বলতে পারি না? বলা যাবে মক্সকে, কারণ মক্সের মধ্যে সোয়াম রয়েছে, সোয়াম প্রভাত রয়েছে, এগুলো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। তাহলে এগুলোর মাধ্যমে তো আমরা বাড়িতে বসেই অনেক কিছু শিখতে পারছি। তাহলে এগুলোকে ব্যবহার করে করছি, মানে এগুলো তো আইসিটি বেসড টিচিং এইডস এর মধ্যে পড়বে। বিভিন্ন অনলাইন লেকচার, ইউটিউব ভিডিও, ঠিক আছে, এডুকেশনাল গেম, এডুকেশনাল মোবাইল অ্যাপ্লিকেশন, সমস্তটাই কিন্তু মডার্ন টিচিং এইডস বা আইসিটি বেসড টিচিং এইডস এর মধ্যেই পড়বে। এবং এই আইসিটি বেসড বা মডার্ন টিচিং এইডস গুলো আমাদের আরো একটা বিষয়ে সাহায্য করে, সেটা হচ্ছে সেলফ ইভ্যালুয়েশন। আমরা প্রত্যেক দিন বা সপ্তাহে, হ্যাঁ প্রায় প্রত্যেক দিনই বলতে পারি, মানে আমাদের সপ্তাহে যে দুদিন করে ক্লাস হচ্ছে, সেখানে আমরা কোন
প্ল্যাটফর্মের দ্বারা আমরা সেলফ ইভ্যালুয়েশন করছি, গুগল ফর্ম দ্বারা করছি। তো তো গুগল ফর্ম দ্বারা তোমরা যখন পরীক্ষাটা দিচ্ছ তখন তোমরা তোমাদের নিজেদের নাম্বারটাও জানতে পারছো, সেটা পরবর্তীতে আবার দেখতেও পারছো যে কি ঠিক হলো কি ভুল হলো, সেই কোশ্চেন গুলোকে বারবার করে দেখা। তাহলে এটা নিজেদের একটা কি হচ্ছে, সেলফ ইভ্যালুয়েশনও হচ্ছে। তাহলে মডার্ন টিচিং এডস গুলো কিন্তু শুধুমাত্র আমাদের ইন্টারেস্ট গ্রো করা বা অ্যাক্টিভনেস বাড়ানোর জন্যই নয়, সেলফ ইভ্যালুয়েশন থেকে আরম্ভ করে অনেক কিছুর জন্য সাহায্য করছে এই ধরনের মডার্ন টিচিং এডস বা আইসিটি বেসড। এবং এটা টিচারের যে জায়গাটা, মানে টিচারের যে গ্রহণযোগ্যতা বলো বা টিচারের যে খাটনি বলো, এটা কিন্তু অনেকটাই কমিয়ে দিচ্ছে, কমাচ্ছে তো। এই ইউটিউব ভিডিও, অনলাইন লেকচার, এগুলোর দ্বারা কিন্তু টিচারের যে খাটনি বা টিচারের যে সময়, এটা কিন্তু অনেকটাই বেশি কমিয়ে দিচ্ছে। কিন্তু এটার কিছু ডিমেরিটও আছে। অবশ্যই থাকবে, যার মেরিট থাকবে তার তো ডিমেরিট বা কিছু অসুবিধা থাকবে। তাহলে কি রকম অসুবিধা হতে পারে, এক দুটো একটু নিজেরাই বলো তো, কি রকম অসুবিধা মডার্ন বা আইসিটি বেসড টিচিং এডস এর থাকতে পারে, কি রকম হতে পারে? বলো, অসুবিধা কি থাকতে পারে? মানে স্যার এটা অনলাইন হলো, মানে টিচার আর স্টুডেন্টের যে মুখোমুখি যে একটা বন্ড তৈরি হয়, যদি একটা থাকে হুম ইন্টারাকশন, হুম সেটা হুম মানে সুযোগটা কম হয়। অবশ্যই কম হয়। এটা লাস্ট লাইনেও আমাদের লেখাও রয়েছে, টিচার স্টুডেন্ট রিলেশনশিপ suffers as there is less time to develop bonding with the student। অবশ্যই। এবং এটার জন্য কিন্তু আমাদেরকে অনেক টাকা ইনভেস্ট করতে হয়। ইট রিকোয়ার্স হিউজ ইনভেস্টমেন্ট অফ মানি, টাইম অ্যান্ড এফর্ট। সময় দেওয়ারও তো দরকার, আমি একটা ইউটিউব ভিডিও বানাবো, এর জন্য আমাকে তো সময়ও দিতে হবে। বা আমি হয়তো একটা ক্লাসরুমে, আমি ক্লাসরুমটাকে স্মার্ট ক্লাসরুম করছি, তাহলে আমাকে স্মার্ট বোর্ড লাগাতে হবে। স্মার্ট বোর্ড লাগানো একটা অনেক খরচ সাপেক্ষ ব্যাপার। এবং এটা কিন্তু সব টিচারের পক্ষে টেকনোলজি ইউজ করে পড়ানো সম্ভব না। যারা ধরো একটু পুরোনো দিনের টিচার রয়েছে, একটু বয়স্ক ওল্ড এজ এজড টিচার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু একটু এই আইসিটি বেসড টিচিং এডস গুলো ব্যবহার করা অনেকটাই বেশি কষ্টসাধ্য। সেক্ষেত্রে তারা হয়তো অনেকটাই ফ্লেক্সিবল হচ্ছে, যেগুলো আমাদের ট্র্যাডিশনাল রয়েছে, চক ডাস্টার হোক বা চার্ট হোক, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে তারা অনেকটাই বেশি ফ্লেক্সিবল। কিন্তু তাদেরকে যদি আমি হঠাৎ করে কোনো আইসিটি বেসড টিচিং এডস আমি ধরিয়ে দিই, আমি একটা স্মার্ট বোর্ডের সামনে যদি তাকে নিয়ে চলে যাই, বলি পড়াতে, সে পড়াতে পারবে? কখনোই পারবে না। তাহলে তার জন্য টেকনোলজিগত জ্ঞানও দরকার। আমরা যখন আইসিটি বেসড টিচিং এডস গুলো ব্যবহার করতে যাচ্ছি, তার জন্য টেকনোলজির দিকটাও কিন্তু আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে বোঝা গেল, এগুলোই হচ্ছে আমাদের কিছু অসুবিধা।